আজকে আমি আপনাদের বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী একটি খাবারের রেসিপি দেখাবো, আর সেটি হচ্ছে মোরগ পোলাও। আমরা সবাই এটি খেতে খুব পছন্দ করি, আর আমাদের দেশে যে কোনো অকেশনে এই মোরগ পোলাওটা রান্না করা হয়। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রেস্টুরেন্টের মতো করে বা বিয়েবাড়ির স্বাদে এই মোরগ পোলাও রান্না করবেন সেই রেসিপি। চলুন তাহলে দেখে ফেলি। প্রথমে এখানে আমি একটি বলে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি, যেন টক দইটা চাকা না হয়ে থাকে। খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন। আমার পেস্টটা রেডি। এখন এর মাঝে আমি চিকেন অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3টি লেগ পিস এবং একটি বুকের পিস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পিস দিয়ে এটি রান্না করতে পারেন। এবার এই সবগুলোকে আমি এই পেস্টের সাথে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে করে মেখে নিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে রান্নার পরবর্তী সময়ে এই মাংসটা খেতে ভালো লাগবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আধা ঘন্টা রাখলেও চলবে। এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে এতে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মাঝে আমি অনেকটুকু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এইবার এই পেঁয়াজগুলোকে আমি পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2-3টা এলাচ, 4-5টা কাবাব চিনি, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ। এখানে আমি সাদাটা ইউজ করেছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মাঝে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই সবগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, এতে করে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, জাস্ট 2-3 মিনিট ভাজলেই চলবে। এবার এর মাঝে আমি 1 টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আপনারা এখানে চাইলে বিরিয়ানি মশলাও অ্যাড করতে পারেন, অথবা হাফ চা চামচ করে জয়ফল এবং জয়ত্রী গুঁড়াও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এবার এই সবগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, 3টির যে কোনো একটি মশলা ইউজ করলে চলবে। আপনার ঘরে যদি জয়ফল জয়ত্রী থাকে তাহলে এটা হাফ চামচ করে টোটাল 1 চামচ দিলেই চলবে। এটা যদি না থাকে তাহলে শর্টকাট পদ্ধতি যদি ইউজ করতে চান 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা অথবা 1 চামচ পরিমাণ রোস্টের মশলা দিলেই একদম রেস্টুরেন্টের স্বাদ এবং ফ্লেভার দুটোই পাবেন। এখন এর মাঝে আমি সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ পেস্টটা নিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি কিন্তু কোনো পানি অ্যাড করছি না। এখন এই চিকেনগুলোকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এগুলোকে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। যে কোনো ভালো রান্না করতে হলে কিন্তু অনেক ধৈর্য নিয়ে রান্না করতে হবে, তাহলেই পারফেক্ট স্বাদটা আপনারা পাবেন। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি। 5 মিনিট পর এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মাঝে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এতে করে আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না এবং বেশি পানিও লাগে না, তাই আমার এতটুকু পানি এনাফ। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে টোটাল 10 মিনিট রান্না করব। চুলার আঁচটা আমার একদম কমানো থাকবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে যখন এরকম বলক চলে আসছে তখন এর মাঝে ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি রেস্টুরেন্টে যে কাজটি করে সেটাই করছি। এখানে আমি 3টি ডিম অ্যাড করে দিলাম, যেন
ডিমের মাঝেও মশলাটা ভালো করে অ্যাড হতে পারে, এজন্য আমি রান্নার সময় দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে বাকি 5 মিনিট রান্না করে নিব। এখানে কিন্তু আমি টোটাল 10 মিনিট রান্না করছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এগুলোকে একটু উল্টে দিচ্ছি। এখন আর আমি এটাকে ঢাকনা দিব না, জাস্ট ঢাকনা ছাড়াই এটাকে আবার 3-4 মিনিট জাল দিয়ে নিব। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা একটা করে একটা বলে তুলে নিচ্ছি। ডিমগুলোকেও তুলে নিচ্ছি। এবার যে মশলাটা আছে এখান থেকে আমি অর্ধেকটা একটা বাটিতে তুলে নিব, আর বাকি অর্ধেকটা আমি প্যানে রেখে দিব। আমি কেন 2 ভাগ করে রাখছি, আপনারা যদি আমার রান্নাটা পুরোটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। এবং ঠিক আমি যেভাবে রান্না করছি এভাবেই আপনারা বাসায় রান্না করে খাবেন, এবং কেমন হয়েছে আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এখন চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। যেহেতু অলরেডি মশলার সাথে আমার তেল আছে তাই আমি এখানে কম নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, 1 টুকরো দারচিনি এবং 2টা এলাচ। এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি, একদম পেঁয়াজ বেরেস্তার মতো করব না, জাস্ট হালকা করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে আমি 2 কাপ পরিমাণ পোলার চাল দিয়ে দিলাম। এখানে আমি হাফ কেজির মতো পোলার চাল নিয়েছি, আপনারা চাইলে এটি বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। এখন এটাকে আমি 3 থেকে 4 মিনিট চুলার আঁচটা কমিয়ে এভাবে করে ভেজে নিব। এভাবে করে ভেজে রান্না করলে রাইসটা অনেক ঝরঝরে থাকে। আমার চালটার কালার চেঞ্জ হয়ে আসছে এবং এটা ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি 4 কাপ পানি অ্যাড করছি, বাট এখানে কিন্তু আমি হাফ কাপ কম দিয়েছি, কারণ আমি হাফ কাপ দুধ অ্যাড করব, সেই জন্য লিকুইড দুধ অ্যাড করব। আপনারা যদি পাউডার দুধটা ইউজ করেন তাহলে অবশ্যই 4 কাপ পানি দিয়ে দিবেন, জাস্ট উপরে 2 টেবিল চামচ পাউডার দুধ ইউজ করে নেবেন। আমি লিকুইড দিয়েছি তাই হাফ কাপ কম নিয়েছিলাম। দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ, এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 4-5টা আলু বোখারা। এখন যে মশলাটা তুলে রেখেছিলাম একটা বাটিতে সেটা আমি এর মাঝে অ্যাড করে নিচ্ছি। এভাবে করে রান্না করলে চিকেনের ফ্লেভারটা এবং স্বাদটা ভালো করে পাওয়া যায়। অনেকেই যেটা করেন একদম সাদা রাইসটা আলাদা রান্না করে জাস্ট চিকেনের সাথে অ্যাড করে দেন, বাট আমি এভাবে করছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমি 6-7 মিনিট জাল দিয়ে পানিটা কমে আসা পর্যন্ত ওয়েট করব। চুলার আঁচটা আমার মাঝারি থাকবে। প্রায় 7 মিনিট পর আমার পানিটা একদম কমে আসছে। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিট জাল দিয়ে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রাইসটা কিন্তু প্রায় হয়ে গেছে। আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। এখন স্প্যাচুলার সাহায্যে আমি উল্টো পাশ দিয়ে এগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি একটু টেনে দেখাচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দেখুন আমার রাইসটা কিন্তু রান্না হয়ে গেছে।
একদম খুব সুন্দর করে। এখন এর থেকে আমি একটা প্লেটে অর্ধেকটা রাইস তুলে নিব। আমি একটু একটু করে একটা প্লেটে অর্ধেকটা রাইস তুলে নিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এগুলোকে এভাবে ছড়িয়ে দিয়ে আমি একটু গরম মশলাগুলো এখান থেকে তুলে নিচ্ছি। এখন এর মাঝে আমি চিকেনগুলো দিয়ে দিব, সেজন্য এগুলোকে একটু সাইড করে নিচ্ছি। এবার একটা একটা করে চিকেন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। এইবার আমি প্যানে যে মশলাটা রেখেছিলাম সেটা এর উপর দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার যে রাইসটা তুলে রেখেছিলাম সেটা আবার এর উপর দিয়ে কভার করে দিচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে কাজটা করছি। এভাবে সুন্দর করে চারপাশ থেকে রাইস দিয়ে চিকেনগুলোকে ঢেকে দিতে হবে। যে কোনো মজার রান্না খেতে চাইলে কিন্তু অনেক ধৈর্য নিয়ে সেই রান্নাটা করতে হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এতে করে আপনারা সেই বিয়েবাড়ির স্বাদটা পাবেন, একটা শাহি ফ্লেভার আসবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে 10 মিনিট রান্না করব। চুলার আঁচটা কিন্তু আমার একদম কমানো থাকবে। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে দিয়েছি। আমি একটু আপনাদেরকে সরিয়ে দেখাচ্ছি। দেখুন আমার রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মোরগ পোলাও। প্রথমে এখানে আমি একটি বাটিতে প্রায় 300 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, মানে হাড় ছাড়া বুকের যে মাংসটা থাকে সেটা নিয়েছি। এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এগুলোকে। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা ভালো করে অ্যাড হয়। এভাবে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আমি এর মাঝে একটা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিলেও চলবে। এবার আবার ভালো করে এই সবগুলোকে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাশে রেখে দিচ্ছি। এগুলোকে এখন আমি ভাজতে চলে যাব। এখন এই পাশে আমি একটা কাজ করব। এই বাটিতে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু পানি দিয়ে দিব। এটা হচ্ছে চিলি চিকেন করতে যে গ্রেভিটা লাগবে সেই গ্রেভিটা আমি রেডি করে নিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এবার চুলাতে আমি একটা কড়াই বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখানে আমি গর্তযুক্ত কড়াই নিয়েছি, তাতে করে তেলটা কম লাগবে। এখন এর মাঝে একটা একটা করে
চিকেনের পিস আমি দিয়ে দিচ্ছি। এরকম কড়াই নিলে যেটা হয় যে তেলটা পরিমাণে কম লাগে, আর যদি কোনো প্যানে করেন তাহলে দেখবেন যে অনেক বেশি পরিমাণ তেল দিতে হয়। যেহেতু চিকেনটাকে এখানে আমি ডুবো তেলে ভাজবো, তাই আমি এরকম একটা কড়াই নিয়েছি। এবার একটা পাশ 2-3 মিনিট হওয়ার পর এগুলোকে আমি নেড়ে চেড়ে দিব স্প্যাচুলার সাহায্যে। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এগুলোকে কিন্তু একেবারে খুব বেশি মুচমুচে করে কড়া ভেজে নিব না, এগুলোকে হালকা করেই ভেজে নিব। যদি আপনারা এমনিতেই ফ্রাই খেতে চান তাহলে একটু কড়া ভেজে খেতে পারেন। আমি যেহেতু এটাকে চিলি চিকেন রান্না করব, তাই হালকা করে ভেজে নিব। চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি তুলে নিচ্ছি, তেলটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব এবং একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নিব। এইবার চুলাতে একটা প্যান বসিয়ে এখন এতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তেলটা একটু গরম হয়ে আসলে এর মাঝে আমি কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই রসুনগুলোকে আমি হালকা করে ভেজে নিব। এবার দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এটা পেঁয়াজ কলিটা যেটা, সেটাকে আমি কুচি করে দিয়েছি, মানে পেঁয়াজ পাতার গোড়ার যে অংশটা থাকে সেটাকে একদম কুচি কুচি করে দিয়েছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমার হাতের কাছে ক্যাপসিকাম নেই, তাই এখানে এর মাঝে আমি কিছু পরিমাণ টমেটো এরকম কিউব করে কেটে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলোকে দেখতে পাচ্ছেন আপনারা, মোটামুটি আমি কিউব করে কেটে নিয়েছি এবং একটা একটা করে খুলে এভাবে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে তাহলে অবশ্যই ক্যাপসিকাম দিয়ে নেবেন। আমি ক্যাপসিকাম ছাড়াই টমেটো দিয়ে এই রান্নাটা করেছি এবং খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। 2-3টা মরিচ মাঝখান থেকে আমি কেটে টুকরো করে এখানে দিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং হালকা ঝালও হবে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন যেটা করছি, এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এই সবগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু সসগুলোতে লবণ থাকে তাই এখনই আমি লবণটা অ্যাড করছি না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মাঝে চিকেনগুলো অ্যাড করে দিলাম। এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি যেই কর্নফ্লাওয়ারটা গুলি রেখেছিলাম এটাকে আবার একটু নেড়ে চেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে তা না হলে নেড়ে না দিলে যেটা হবে, কর্নফ্লাওয়ারটা অনেক সময় জমে থাকে, সেজন্য আবার একটু নেড়ে চেড়ে এর সাথে মিক্স করে নিচ্ছি। আর গ্রেভিটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মতো রাখবেন। আপনারা যদি এই গ্রেভিনেসটা কম, মানে ঝোলটা যেটা ঘনত্বটা কম রাখতে চান তাহলে কর্নফ্লাওয়ারটা একটু কমিয়ে দিবেন, আর যদি আরেকটু বেশি রাখতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন। আমি যতটুকু চিকেন নিয়েছি তার সাথে আমি যে পরিমাণটা দিয়েছি সেটা একদম পারফেক্ট। আমার রান্নাটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন খুব সুন্দর চিলি চিকেন রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিলি চিকেন। প্রথমে আমি একটি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। আমি একটা চামচ দিয়ে ভালো করে ঘিটাকে নিয়ে নিচ্ছি। আপনারা যদি বাটার নেন তাহলে 2 টেবিল চামচ বাটার নিলেই চলবে। এখন ঘিটা গরম হয়ে আসলে এর মাঝে আমি 200 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। এখানে এক প্যাকেটে যতটুকু থাকে তা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এইবার এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমার কমানো থাকবে, কোনো পানি অ্যাড করা যাবে না। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় চিনিটা সেমাইয়ের সাথে মিশে যাবে।
এভাবে করে এগুলোকে আমি 5-6 মিনিট ভেজে নিয়েছি। আমার সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসছে, আমার এটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বোলে তুলে নিব। আমি সামান্য একটু রেখে দিব জাস্ট একটু ডিজাইন করার জন্য। আপনারা চাইলে পুরোটাই এই বোলে তুলে নিতে পারেন। আমি জাস্ট এখন এতটুকুর সাথে একটু কালার অ্যাড করব, এটা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য, আর কিছুই না। এগুলোকে ভালো করে আমি কালারটার সাথে মিক্স করে আবার একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে একটা পাশে রেখে দিব। এখন আমি একটা মোল্ডে যে সেমাইটা ভেজে রেখেছিলাম প্রথমে, এটা নিয়ে নিচ্ছি। একটু করে সেট করে নিচ্ছি। বাট আমি এখানে একটু বেশি পরিমাণে সেমাই নিয়ে ফেলছি, এই কাজটা আপনারা করবেন না। এখানে অর্ধেকটা সেমাই দিবেন, বাকি অর্ধেকটা রেখে দিবেন। কারণ হচ্ছে এই নিচের লেয়ারটা যদি, এখানে আমার 2টা লেয়ার হবে, এই নিচের লেয়ারটা যদি খুব বেশি মোটা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই আপনারা এই নিচের লেয়ারটা পাতলা করে দিবেন। আমি এগুলোকে একটু সেট করে নিচ্ছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে এতে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। আমার চুলাটা কিন্তু অফ করা আছে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা এখানে ডানো যে ফুল ক্রিম, যে কোনো কোম্পানির ফুল ক্রিম আছে সেটা দিয়ে দিতে পারেন। আমি কোনো ক্রিম ছাড়াই এই রান্নাটা করব। এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলেও চলবে। এই সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম যেন চাকা না হয়ে যায়। এখন চুলাটা আমি ধরিয়ে দিচ্ছি। এইবার চুলার আঁচটা কমিয়ে এটাকে আমি এভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে জাল দিয়ে নিব। এটা কিন্তু অনবরত এভাবে নেড়ে চেড়ে জাল দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। 5 থেকে 6 মিনিট পর দেখবেন যে এটা অনেকটু ঘন হয়ে আসছে। আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আমি সম্পূর্ণ দেখাইনি। দেখতেই পাচ্ছেন এটা খুব ঘন হয়ে গেছে। তার চেয়ে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও জমে যাবে। এটাকে আমি নামিয়ে গরম অবস্থায় যেখানে সেমাইটা রেখেছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম গরম অবস্থায় দিতে হবে। এখন আমি কালার করে যে সেমাইটা রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে দিচ্ছি। যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছি আপনারা বুঝতেই পারছেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আমি নিয়ে নিলাম সেমাইটুকু। এবার একটু সেট করে নিচ্ছি। যে কোনো জিনিস ধৈর্য সহকারে করবেন, দেখবেন যে খুব ভালো হয়েছে। একটু সেট করে নিচ্ছি। এখন এর উপরে আমি কিছু পরিমাণ পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, যে কোনো বাদাম দিলেই চলবে। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু নবাবী সেমাই। প্রথমেই এখানে আমি একটা বাটিতে এই দেখুন 5 পিস চিকেন নিয়েছি। আমি 2টা শেপেই কেটে নিয়েছি, এটা আপনাদের ইচ্ছা। আর এখানে আমি ব্রয়লার চিকেন দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো চিকেন দিয়ে করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। আর এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মেখে একটা পাশে আধা ঘন্টার জন্য রেখে দিব, এতে করে মাংসটা খেতে ভালো লাগে। এবার আমি একটা বাটিতে একটা পেস্ট তৈরি করে নিব। তার জন্য আমি 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি
2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এতে করে এইভাবে একটা পেস্ট তৈরি করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আমার মতো করেই রান্না করবেন। এখন চুলাতে একটা প্যান বসিয়ে এতে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, এটা ঘরে তৈরি করা ঘি। এবার এর মাঝে আমি একটা একটা করে চিকেন দিয়ে দিব। এভাবে ঘিয়ে ভাজলে যেটা হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাংস থেকে। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব, খুব বেশি কড়া ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নিব। আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিব। এবার একই তেলে আমি অনেকটুকু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজগুলোকে আমি পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিব। এভাবে নেড়ে চেড়ে এগুলোকে আমি পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম পেঁয়াজ বেরেস্তার মতো হয়ে গেছে। এখন এর মাঝে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ, 1 টুকরো দারচিনি, 2টা তেজপাতা, 2-3টা লং এবং 3-4টা গোলমরিচ। একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই সবগুলোকে আমি আবার 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাবে। আমার এটা ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে আমি 2 টেবিল চামচ পরিমাণ সেই প্যাকেট রোস্ট মশলাটা দিয়ে দিচ্ছি। আর কিছুই দিতে হবে না, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মাঝে দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি কিন্তু কোনো পানি অ্যাড করছি না। এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটাও কিন্তু ততই পারফেক্ট হবে এবং খেতেও ভালো লাগবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং প্যান থেকেও ছেড়ে ছেড়ে দিচ্ছে, নিশ্চয়ই লক্ষ্য করছেন। আমার মশলাটা একদম রেডি। এখন এর মাঝে আমি চিকেনগুলো অ্যাড করে দিব। আমি একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, কারণ এই মশলার সাথে এখন এই মাংসটাকে আমি ভালোভাবে আবার 1-2 মিনিট কষিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে এগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর মাঝে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানি দিয়েও রান্না করতে পারেন, বাট এভাবে করলে স্বাদটা ভালো হয়। আর 4-5টা কাঁচামরিচকে মাঝখান থেকে এভাবে একটু কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। এত করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার একটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করছি। বলক চলে আসছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে প্রায় 12 থেকে 15 মিনিট রান্না করে নিব। চুলার আঁচটা কমানো থাকবে। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। মাঝে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, কারণ আমার গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমার কাছে এই রোস্টের গ্রেভিটা ভীষণ ভালো লাগে খেতে, তাই আমি সবসময় গ্রেভিটা একটু বেশি করেই করি। আপনারা আমি যেই পরিমাণ মশলা নিয়েছি এটা দিয়ে আরও
3-4 পিস চিকেন বেশি নিতে পারবেন। আমার রান্নাটা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিকেন রোস্ট। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটা রান্না করাটা কতটা সহজ, আর বিলিভ মি এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদম 100% সেই বিয়েবাড়ির রোস্টের স্বাদ পাবেন। প্রথমে এখানে আমি একটা বোলে 3 কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি। এখানে সারা বছর এক ধরনের লাল টমেটো পাওয়া যায়, সেই টমেটোটা নিয়েছি আমি। আপনারা চাইলে দেশি টমেটো দিয়েও এই সসটি তৈরি করতে পারেন, বাট আমি ইচ্ছে করে এই টমেটোটা নিয়েছি যেন বছরের যে কোনো সময় আপনারা এই টমেটো পিউরি বা টমেটো সসটি তৈরি করতে পারেন, সেজন্য। এখন আমি আপনাদেরকে একটা টমেটো কেটে দেখাচ্ছি। প্রথমে 2 টুকরো করে, তারপর আবার মাঝখান থেকে এগুলোকে আবার একটা টুকরো করে নিব। টোটাল এগুলোকে একটা টমেটোকে আমি 4 পিস করে নিব। তারপর এখানে যে সাদা একটা শক্ত অংশটা থাকে সেটাকে আমি ফেলে দিচ্ছি, এতে করে সসটা অনেক স্মুথ হবে। একই পদ্ধতিতে সবগুলো টমেটো কেটে নিতে হবে। আমি সবগুলো টমেটোকে কেটে একটা হাঁড়িতে তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। এখন এখানে আমি কিছু গরম মশলা দেখাচ্ছি, আপনারা চাইলে এগুলো দিতে পারেন। 1 টুকরো দারচিনি, 2-3টা লং এবং 2-3টা গোলমরিচ। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। টমেটো থেকে অনেক পানি বের হবে, তারপরে 1/2 কাপ দিয়ে দিলাম, এত করে টমেটোটা ভালো করে সেদ্ধ হবে। আর দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ। এখানে আমি টমেটো সস তৈরি করে দেখাচ্ছি, সেজন্য পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো দিয়েছি। আপনারা যদি টমেটো পিউরি তৈরি করেন তাহলে এই সব কোনো কিছু মশলা দিতে হবে না, জাস্ট শুধু টমেটোটাকে সেদ্ধ করে নেবেন ভালো করে, আর কিছুই দিতে হবে না। এখন একটা ঢাকনা দিয়ে এই সবগুলোকে আমি খুব ভালো করে একটু পরপর নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব। আমি ঢাকনাটা তুলে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এই টমেটোগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, চুলাটাকে অফ করে দিব এবং এটাকে একেবারে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটার অর্ধেকটা আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। একসাথে সম্পূর্ণটা করতে যাবেন না, অল্প অল্প করে করবেন, এতে করে খুব ভালোভাবে ব্লেন্ড হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আমি একসাথে 2 মিনিট করব না, প্রথম 1 মিনিট ব্লেন্ড করার পর এটাকে স্টপ করে আবার 1 মিনিট ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন এটা ব্লেন্ড হয়ে অনেকটুকু বেড়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে ছেঁকে নিব। আপনারা চাইলে যে কোনো পাতলা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন, বাট এরকম একটা ছাঁকনি হলে খুব দ্রুত ছেঁকে নেওয়া যায় এবং খুব ভালো ছাঁকা হয়। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু চেপে চেপে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন অবশিষ্ট এই অংশগুলো বের হয়েছে। যদি ছেঁকে না নেওয়া হয় তাহলে সসটা খেতে ভালো লাগবে না এগুলো থাকলে, সেজন্য অবশ্যই ছেঁকে নিতে হবে। এভাবে চেপে চেপে এগুলোকে ভালো করে ছেঁকে নিয়ে এই বাকি অংশটা এখন আমি ফেলে দিব। একইভাবে আমি সম্পূর্ণ টমেটোগুলোকে এভাবে ভালো করে ছেঁকে নেব। আমি সম্পূর্ণ পিউরিটিটাকে একটা প্যানে তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখানে আমি নর্মাল খাবার লবণের সাথে সামান্য পরিমাণ বিট লবণ ইউজ করেছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যদি বাচ্চারা সসটা খায় তাহলে 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচ দিবেন, এত করে ঝালটা পারফেক্ট হবে। এবার এই সবগুলোকে আমি ভালো করে 6 থেকে 7 মিনিট জাল দিয়ে নিব। যেহেতু টমেটো সেদ্ধের সময় আমি খুব বেশি পানি ইউজ করিনি, তাই আপনারা দেখতেই পাচ্ছেন পিউরিটা অলরেডি অনেক ঘন আছে। এখানে টমেটো সস আর টমেটো কেচাপের মাঝে সামান্য একটা পার্থক্য আছে, সেটা আমি বলে দিচ্ছি। টমেটো সসের মাঝে পেঁয়াজ রসুন ইউজ করা হয়, বাট টমেটো কেচাপে পেঁয়াজ রসুন ইউজ করা হয় না, আর বাকি সব কিছু একই থাকবে। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার, এতে করে সসটা বছরখানেক ভালো থাকবে।
আর এটা দেখতে পাচ্ছেন কিভাবে ফুটে ফুটে ওঠে, তাই খুব সাবধানে কিন্তু এই সসটা তৈরি করতে হবে। সব সময় নাড়ার মাঝেই রাখতে হবে, তা না হলে ছিটে আপনার গায়ে পড়তে পারে। এখন এটা কতটুকু ঘন হয়েছে তা আমি একটু টেস্ট করে নিব। তার জন্য একটা প্লেটে সামান্য পরিমাণ সস নিয়ে নিলাম। এবার দেখুন এটা কিভাবে আস্তে আস্তে নিচের দিকে বেয়ে পড়ছে, একটু পানি পানি মনে হচ্ছে। সসটা আপনারা যতই জাল দিয়ে ঘন করেন, নামানোর পর যখন ঠান্ডা হবে তখন দেখবেন যে সসের উপরে হালকা একটু পানি উঠে আসছে। এটাকে কিভাবে ঠিক করা যায় তার একটা টিপস আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি বাটিতে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। 3 কেজি টমেটোর জন্য 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার যথেষ্ট। প্রতি কেজির জন্য 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলেই চলবে। এখন এর সাথে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এবার এই সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি যেন চাকা চাকা না থাকে। এখন এই সসের মাঝে কর্নফ্লাওয়ারটাকে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। এইবার এটাকে আরও 4 থেকে 5 মিনিট আমি জাল দিয়ে নিব এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে এবং নামানোর পরও এর থেকে আর পানি উঠবে না। এটাই হচ্ছে সেই টিপসটা। আবার একটা প্লেটে আমি সামান্য পরিমাণ সস নিয়ে নিলাম। এবার প্লেটটা একটু বাঁকা করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত স্মুথ নিচের দিকে পড়ছে। এখন আর এর ভিতরে পানি পানি নেই। এটা এরকম ঘন থাকা অবস্থায় নামিয়ে ফেলবেন, কারণ এটা যখন ঠান্ডা হবে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন, তখন দেখবেন যে আরও বেশি ঘন হয়ে গেছে। তাই এরকম ঘনত্ব থাকা অবস্থায় নামিয়ে ফেলবেন। আমার সসটি রেডি। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নিব। আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সসের কালারটা কতটা সুন্দর এসেছে। এরকম লাল টমেটো দিয়ে সসটা তৈরি করলে দেখতে এবং খেতে দুটোই খুব ভালো লাগে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে বেশি বেশি শেয়ার করুন। প্রথমেই এখানে আমি 2 পিস চিকেন নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি যেন মশলাটা ভিতরে ভালো করে অ্যাড হয়। আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চিকেন দিয়ে এই গ্রিলটি তৈরি করতে পারবেন। এখন আমি একটা মশলা রেডি করে নিব। তার জন্য একটা বাটি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়ে একটু কম লাল মরিচের গুঁড়া, 1 চামচের চেয়ে একটু কম ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরে গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ কাবাব মশলা। এখানে আমি বাজার থেকে কেনা রেডিমেড কাবাব মশলাটা ইউজ করেছি, আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ টক দই। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আচার। এখানে আমি আমের আচারটা ইউজ করেছি, সাধারণত জলপাইয়ের আচারটা দিয়ে করা হয়, বাট এতে কোনো প্রবলেম নেই, এতে স্বাদের কোনো হেরফের হবে না, স্বাদটা একই থাকবে, যে কোনো একটা আচার দিলেই চলবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু সসে লবণ আছে তাই আমি অল্প করে দিয়েছি। এখন এই সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মশলাটা দিয়েই কিন্তু আমি পরবর্তী সময়ে আচার তৈরি করব। এটাকে খুব ভালো করে আচারটা কষলে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেড ফুড কালার, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। এটা অপশনাল, বাট কালারটা দিলে দেখতে অনেক ভালো লাগে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এর মাঝে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে চিকেনটার সাথে আমি ভালো করে মশলাটা অ্যাড করে নিচ্ছি। আমার বাটিটা ছোট হয়ে গেছে, আপনারা আরেকটু বড় বাটি নেবেন, এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটা কাটা জায়গাগুলোতে মশলাটা ভালো করে অ্যাড করে নিচ্ছি। এভাবে করে মিক্স করে এগুলোকে আমি সারা রাত ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম 2 ঘন্টার জন্য
এগুলোকে ম্যারিনেট করে রেখে দিবেন। তবে সারা রাত রাখলে স্বাদটা অনেক ভালো আসে। আমার মিক্স করা হয়ে গেছে, আমি রেখে দিব। এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে এতে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। অবশ্যই সরিষার তেল নিতে হবে। এখন এর মাঝে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চান তাহলে আমি যা যা দিয়েছি তা সব কিছু ঠিকভাবে দিতে হবে। এটাকে আমি একটা ঢাকনা দিয়ে এখন 10 মিনিট চুলার আঁচটা কমিয়ে সেদ্ধ করে নিব। আমি কোনো এক্সট্রা পানি ইউজ করছি না, চিকেন থেকে যে পানিটা বের হবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল তা শুকিয়ে গেছে প্রায়, আর আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি একটু উল্টে দিলাম। এখন আর আমি ঢাকনা দিব না, এভাবে করে এটাকে আরও 3-4 মিনিট আমি উল্টে পাল্টে ভেজে নিব। আবার একবার উল্টে দিচ্ছি। আর চিকেন সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। জাস্ট এখন এগুলোকে আমি একটা পোড়া পোড়া ভাব নিয়ে আসবো। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একটা পোড়া পোড়া ভাব চলে আসছে। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। এবার যে কাজটা করব, যেই মশলাটা আছে কড়াইতে এটা কিন্তু পুড়ে গেছে। এখন এই তেলে আমি আচারটা তৈরি করব, তাই একটা চামচ দিয়ে আমি এই পোড়া মশলাগুলো তুলে নিচ্ছি। এতে করে আচারটা তেতো হবে না। এখন এর মাঝে আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলাটা আমি রেডি করেছিলাম গ্রিলের জন্য, সেই গ্রিল করার পরে অবশিষ্ট যতটুকু থাকে সেটা আমি তেলে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। চুলা আঁচটা কমিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব, যেন মশলার কোনো কাঁচা ফ্লেভার না থাকে। আমি আরও 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এর মাঝে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা একটু ভালো করে সেদ্ধ হবে, আচারটাও আমার পারফেক্ট হবে। আবার নেড়ে চেড়ে নিচ্ছি এবং তেল উপরে উঠে আসা পর্যন্ত ওয়েট করব। আমার তেলটা উপরে উঠে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর মশলাটাও একদম প্যান থেকে গা ছেড়ে ছেড়ে দিচ্ছে, তার মানে হচ্ছে আমার আচারটা রেডি। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু গ্রিল চিকেন। সাথে নিয়ে নিয়েছি পরোটা, আর যে আচারটা তৈরি করেছিলাম সেটাও আমি একটা বাটিতে তুলে নিয়েছি। প্রথমে এখানে আমি একটা বলে 5 পিস চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চিকেন দিয়ে এই রান্নাটি করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, এটা অবশ্যই দিবেন, এতে করে মাংসটা খেতে অনেক ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এখানে আমি রেডিমেড বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। অবশ্যই পুদিনা পাতাটা ইউজ করতে হবে এই হায়দ্রাবাদি দম বিরিয়ানিতে। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, এগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি, এত করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলোকে এভাবে ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য
একটা পাশে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 2 ঘন্টা রেখে দিতে পারেন। এখন একটা বাটিতে আমি প্রায় 300 গ্রাম পরিমাণ বাসমতি চাল ভিজিয়ে রেখেছি। আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। বাসমতি চালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হয়। এবার চুলাতে একটা প্যান বসিয়ে এতে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি যেই তেলে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেই তেলটাই দিয়ে দিয়েছি। আর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি এখন এর মাঝে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আরও একটা হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করেছি, বাট সেখানে আমি সরাসরি মাংসটা দিয়ে রান্নাটা করেছি, কাঁচা মাংসটা দিয়ে। আজকে যেটা করব, মাংসটাকে আগেই রান্না করে নিচ্ছি। এগুলোকে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে চুলা রাসটা মোটামুটি মাঝারি রেখে রান্না করে নিব। প্রায় 10 থেকে 15 মিনিটের মাঝে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। চিকেনগুলোকে আগে থেকে এভাবে রান্না করে বিরিয়ানিটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমার মাংসগুলো রান্না হয়ে গেছে, একদম রেডি। এবার আমি যে কাজটা করবো, এটাকে নামিয়ে রাখবো এবং চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এতে আমি অনেকটুকু পরিমাণ পানি নিয়েছি, মানে চালের চেয়ে 2 গুণ বেশি পানি। এবার এর মাঝে 3টা এলাচ, 2 টুকরো দারচিনি, সামান্য পরিমাণ শাহি জিরা, কিছু পরিমাণ গোলমরিচ এবং 2-3টে লং দিয়ে দিয়েছি। এবার এর মাঝে আমার সেই ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পোলার চাল দিয়েও রান্নাটা করতে পারেন। এখন এরকম যখন বলক আসবে তখন এর মাঝে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে যেটা হবে যে রাইসটা ধবধবে সাদা থাকবে। আপনারা অলরেডি ফেনাটা দেখছেন যে সাদা হয়ে গেছে। আমি কিন্তু কিভাবে পারফেক্ট বাসমতি রাইস রান্না করতে হয় সেটার একটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই রাইসটাকে প্রায় 80 থেকে 90% মতো রান্না করে নিব। যেহেতু আমার চিকেনটা আগে থেকে রান্না আছে, তাই চালটাকেও আমি অনেক বেশি সেদ্ধ করে নিব। চালটা মোটামুটি রান্না হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিব এবং রাইসটাকে আমি ফ্যানের নিচে রেখে দিব। এবার চুলাতে একটা প্যান বসিয়ে এতে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। চুলাটা কিন্তু অফ করা আছে। এবার এতে কিছু পরিমাণ রাইস নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি একটা পর একটা লেয়ার দিয়ে সাজিয়ে নিব বিরিয়ানিটাকে। দিয়ে দিলাম 2-3 পিস চিকেন, একটু গ্রেভি অ্যাড করে নিলাম। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, সামান্য পরিমাণ ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি। এবার আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি রাইসের। এখন আবার এর মাঝে 2-3 পিস চিকেন দিয়ে দিচ্ছি। এবং যে গ্রেভিটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। আবার উপরে আগের মতো কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি। এখন বাকি রাইসটা এর উপরে দিয়ে দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছে, আপনারা 1 লেয়ার করবেন না 2 লেয়ার করবেন। আমি জাস্ট দেখতে ভালো লাগবে সেজন্য 2টা লেয়ার দিয়েছি। এবার চামচের উল্টো পাশ দিয়ে আমি এগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি, যেন দমে খুব ভালো করে রান্নাটা হয়। আবার উপরে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কিছু পরিমাণ ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি লিকুইড দুধের সাথে সামান্য পরিমাণ জর্দার রং ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের কাছে যদি জাফরান থাকে তাহলে অল্প একটু জাফরান দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি এর উপরে একটা ভিজা টাওয়াল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা গুলিয়ে এই প্যানের চারপাশে লাগিয়ে নিতে পারেন, বাট আমার কাছে এই পদ্ধতিটাই ইজি লাগে এবং ভালো লাগে। এতে করেও কিন্তু রান্নাটা অনেক পারফেক্ট হয়। এবার আমি সব পাশ থেকে এই টাওয়ালের কর্নারগুলো উঠিয়ে দিব। আর এই কাজগুলো কিন্তু অনেক সাবধানে করতে হবে।
এবার এটাকে আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো চুলার আঁচটা একদম কমিয়ে বসিয়ে রাখবো। এখন প্রায় 25 মিনিট পর আমি টাওয়ালটা সরিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি এবং আপনাদেরকে একটা চামচ দিয়ে এগুলোকে নেড়ে দেখাচ্ছি। দেখুন আমার রাইসটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। প্রথমেই এখানে আমি একটি বাটিতে কিছু পরিমাণ বোনলেস চিকেন এরকম পাতলা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ার দিলে যেটা হয় চিকেনের উপরের পাশটা ক্রিস্পি হয় এবং ভিতরের দিকে চুজি হয়। এগুলোকে আমি মিক্স করে 10 মিনিটের জন্য একটা পাশে রেখে দিব। আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এতে অনেকটুকু পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এত করে নুডলসটা অনেক ঝরঝরে থাকবে। এবার আমি এতে 1 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল বাজারে যে 20 টাকা করে প্যাকেট পাওয়া যায় সেই নুডলসটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো নুডলস দিয়ে এই রান্নাটা করতে পারবেন। এখন এটাকে আমি 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিব। একদম ভর্তা করে ফেলবো না, মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব। আর নুডলসটাকে নামিয়ে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, এত করে নুডলসটা অনেক ঝরঝরে থাকবে। আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলছি। চুলাটা অফ করে দিলাম। চুলাতে একটা কড়াই বসিয়ে এতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। আমার কাছে আস্ত রসুন ছিল না তাই আমি পেস্টটা দিয়েছি, বাট আপনারা এটা করবেন না। আপনারা অবশ্যই রসুন কুচি দিবেন, কারণ পেস্ট দিলে যেটা হয় রসুনটা পুড়ে যায়। এখন এর মাঝে আমি সেই মিক্স করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি 3-4 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। চিকেনটা সাদা হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। আর আবারও বলছি, আপনারা অবশ্যই রসুন কুচিটা দিবেন, পেস্ট দিবেন না। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সবুজ লাল ক্যাপসিকাম, গাজর আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন এগুলোকে আমি একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অনেকটুকু পরিমাণ বাঁধাকপি কুচি। এবার এই সবগুলোকে চুলার আঁচটা হাইতে রেখে আমি 2-3 মিনিট ভেজে নিব। আর এটা কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, তাহলে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে ভর্তা হয়ে যাবে। চাইনিজ রান্নাতে সাধারণত সবজিগুলো একটু কম সেদ্ধ হয়। আমার সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। আবার এই সবগুলোকে আমি মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন এর মাঝে আমি সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে। এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এটা স্বাদ অনুযায়ী আমার কাছে একটু কম হয়েছিল তাই আমি আবার দিয়ে দিলাম। আমার মোটামুটি মিক্স করা হয়ে গেছে।
এখন এর মাঝে আমি আবার 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি, এতে করে এটা খেতে অনেক ভালো লাগবে। আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। খুব বেশি জোরে কিন্তু নাড়া যাবে না, আলতো করে নাড়তে হবে। আমার নুডলসটা রেডি। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ নুডলস। প্রথমেই এখানে আমি মাঝারি সাইজের 2টো আম নিয়ে নিয়েছি। আর আমার এই আমগুলো খুবই সুস্বাদু মিষ্টি এবং এতে কোনো আঁশ নেই। এখন এগুলোকে আমি কেটে ছোট ছোট টুকরো করে নিব। আমি এগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করে নিলাম। যেহেতু আমার এই আমগুলোতে আঁশ নেই তাই আমি এগুলো ছেঁকে নিয়ে নিই। আপনাদের আমে যদি আঁশ থাকে তাহলে অবশ্যই ছেঁকে নেবেন, তাহলে জেলিটা পারফেক্ট হবে। এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। এখন এই চিনিটাকে আমি নেড়েচেড়ে গলিয়ে নিব এবং একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। এখানে আমার 1 তার বা 2 তার হওয়া লাগবে না, জাস্ট একটা বলক আসলেই চলবে। আমার চিনিটা মোটামুটি বলক চলে আসছে। আমি এর মাঝে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিয়েছি। দুঃখিত, আমার ক্যামেরাটা ডিস্টার্ব থাকার কারণে আমি পিউরিটা দেখাতে পারিনি। জাস্ট একটা বলক আসার পরেই আমি ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করে দিয়েছি, আর কিছুই না। এখন এগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব যেন দলা পেকে না যায়। অনবরত এভাবে নাড়তে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়ছি। এবার চুলার আঁচটা মাঝারি রেখে এটাকে আমি জাল দিয়ে নিব। আর একটু পরপর নেড়েচেড়ে দিব। এখন 3-4 মিনিট পর চুলার আঁচটা আপনারা একদম কমিয়ে দিবেন। আর এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এতে করে জেলিটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না, মানে বেশি হার্ড হয়ে যাবে না। আবার নেড়েচেড়ে দিচ্ছি। কন্টিনিউয়াসলি কিন্তু নাড়ার উপরেই এই জেলিটা তৈরি করতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর চুলার আঁচটা অবশ্যই কমানো থাকবে। আমার জেলিটা অনেকটু ঘন হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রায় 8 মিনিট পর এটাকে আমি একটু চেক করে নিব। তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, সামান্য একটু জেলি নিয়ে নিলাম। এবার এটাকে আমি প্লেটে তুলে নিব। এবং দেখছি খুব দ্রুত এটা গড়িয়ে পড়ছে কিনা। আমার এই জেলিটা খুব দ্রুত গড়িয়ে পড়ছে না। আমি আবার একটু কেটে নিয়ে মাঝখান থেকে দেখছি এটা আমার মোটামুটি হয়ে গেছে। তারপরও এটাকে আমি আরও 4-5 মিনিট জাল দিয়ে নিব। এবার আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি চেক করে। আমার এটা কিন্তু খুব দ্রুত পড়ছে না, আস্তে আস্তে গড়িয়ে পড়ছে। আমি মাঝখান থেকে একটু কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার জেলিটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে একটা জারে তুলে নিব। এই জারটাকে আমি 5 মিনিট গরম পানিতে ফুটিয়ে তারপর ঠান্ডা করে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন এর মাঝে আমি জেলিটা নিয়ে নিচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে করে ঢেলে নিতে হবে। এবার আমি সামান্য পরিমাণ জেলি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি একটা পাউরুটিতে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। এখন যতটুকু পাতলা দেখছেন, ঘন্টাখানেক ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে দেখবেন যে এটা আরও অনেক ঘন হয়ে গেছে।
বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় আপনারা এই জেলিটি তৈরি করে দিতে পারেন। প্রথমে এখানে আমি একটি বাটিতে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এবার এগুলোকে আমি একটু মিক্স করে নিচ্ছি যেন চাকা চাকা না থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন এটাকেও মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার এই সবগুলোকে ভালোভাবে নেড়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। খুব ভালো করে মিক্স করতে হবে যেন টক দইটা চাকা চাকা না থাকে। আমার পেস্টটা রেডি। এখন এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এর মাঝে আমি পেস্টটা ঢেলে দিচ্ছি। আমি ভালো করে সম্পূর্ণ পেস্টটা নিয়ে নিব। এখন এই পেস্টের সাথে আমি মাছগুলোকে মিক্স করে নিব। এগুলোকে আমি একটা একটা করে উল্টে পাল্টে এই পেস্টের সাথে মিক্স করে নিচ্ছি এবং এভাবে মিক্স করে এগুলোকে আমি আধা ঘন্টার জন্য একটা পাশে রেখে দিব। এভাবে ম্যারিনেট করে মাছটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এটাকে আমি একটা পাশে রেখে দিচ্ছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে এতে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে আমি পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিব। এগুলোকে আমি পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ টালা জিরে গুঁড়া। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এই সবগুলো মশলাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাবে এবং সুন্দর একটা ভাজা ফ্লেভার আসবে। আপনারা নিজেরাই লক্ষ্য করবেন। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে আমি সেই পেস্টটা নিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি আলাদা করে তুলে রেখেছি, বাকি পেস্টটা আমি এর মাঝে নিয়ে নিচ্ছি। এইবার এই সবগুলো মশলাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু ততই পারফেক্ট হবে। তাই ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মাঝে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এখন এই মাছগুলোকে আমি ঢাকনা ছাড়া প্রথমে 3 মিনিটের মতো এভাবে জাল দিয়ে নিব। প্রায় 3 মিনিট পর এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। আস্তে আস্তে করে উল্টাতে হবে যেহেতু ইলিশ মাছ অনেক নরম থাকে। এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো জাল দিয়ে নিব। এতে করে আমার ইলিশ মাছটা রান্না হয়ে যাবে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আমার মাছটা রান্না হয়ে গেছে। এখন একটা একটা করে আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এই মশলাটাকে আমি পোলাওর সাথে অ্যাড করে নিব। এজন্য এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এতে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। যেহেতু আমার অলরেডি মশলার সাথে তেল আছে তাই এখানে কম নিয়েছি। এখন দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকেও আমি ভালো করে ভেজে নিব। একদম পেঁয়াজ বেরেস্তার মতো করব না, জাস্ট হালকা করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 2টা এলাচ।
খুব সামান্য পরিমাণে মশলা আমি দিয়েছি, আপনারা দেখতে পেরেছেন। এবার এই সবগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আমার ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে আমি চালটা অ্যাড করে দিলাম। এখানে আমি 2 কাপ মানে হাফ কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি। আপনারা চাইলে এটা বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। এবার এই চালটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন দেখবেন চালটা একটু সাদা সাদা হয়ে আসছে এবং একটা শন শন শব্দ হচ্ছে, তখন বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে। আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি। এবার আমি এই চালের সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে আবার একটু ভেজে নিব। আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে আমি 4 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। আপনি যতটুকু চাল নেবেন ঠিক তার ডাবল পানি দিবেন, তাহলে আর মেজারমেন্টে কোনো প্রবলেম হবে না। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, তাই তার সাথে আমি 4 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা আগে চেক করে তারপর অ্যাড করবেন, যেহেতু মশলার সাথে আমার অলরেডি লবণ দেওয়া আছে। এবার এটাকে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক চলে আসছে, আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং দেখছি চালটা কতটুকু হয়েছে। এখন পানিটা কমে আসা পর্যন্ত এবং চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার পানিটা কমে আসছে, চালটাও মোটামুটি হয়ে আসছে। এখানে আমি চালটাকে মোটামুটি 80 থেকে 90% মতো সেদ্ধ করে নেব। আমার চালটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এইগুলোকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি, কারণ এখন এর মাঝে আমি মাছটা অ্যাড করে দিব। আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি বাকি রান্নাটা দমে করব। এটাকে আমি প্রায় 30 মিনিটের মতো চুলার আঁচটা একদম কমিয়ে চুলাতে বসিয়ে রাখবো। আমি স্প্যাচুলার উল্টো পাশ দিয়ে সুন্দর করে এটাকে একটু চেপে চেপে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে আমি 30 মিনিট চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রাখবো। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আশা করি কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। একটু নেড়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন আমার রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এখন যে কাজটা করতে হবে, প্রথমেই স্প্যাচুলা দিয়ে একটু রাইসটাকে সরিয়ে দেখতে হবে মাছগুলো কোন পাশে আছে। এভাবে করে উপর থেকে রাইসগুলো সরিয়ে দেখতে হবে। তারপর একটা একটা করে মাছ আগে তুলে নিতে হবে, তারপর রাইসটা তুলতে হবে, তাহলে আর মাছটা ভেঙে যাবে না। আমি দেখতে পাচ্ছেন একটা তুলে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো মাছ প্রথমে তুলে নিব। আমি প্লেটে রাইসটাকে তুলে নিয়েছি এবং সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ইলিশ পোলাও। প্রথমে এখানে আমি একটা বাটিতে 300 গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি। এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি, এটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ পেঁপে বাটা। এখানে আমি খোসা সহ পেঁপেটাকে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা ভালো করে অ্যাড হয়। এভাবে করে মেখে এটাকে আমি 1 ঘন্টার জন্য একটা পাশে ঢেকে রেখে দিব। প্রায় 1 ঘন্টা পর এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ
সরিষার তেল অ্যাড করে দিলাম। এবার এটাকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে এটাকে আরও 1 ঘন্টার জন্য আমি রেখে দিব। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে আধা ঘন্টা রাখলেই চলবে। এবার এখানে আমি কিছু কাঠি নিয়ে নিয়েছি। এই কাঠিগুলোকে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন পুড়ে না যায়। এবার একটা একটা করে চিকেনের পিসকে আমি এই কাঠির মাঝে গেঁথে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এটা খেতে খুবই সুস্বাদু আর একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন যদি আমার রেসিপিটি পুরোপুরি ফলো করেন। আমি চাইবো আপনারা বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে না খেয়ে ঘরেই সুস্বাদু এই চিকেন বটি কাবাবটি তৈরি করে খাবেন। আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো চিকেনকে কাঠিতে গেঁথে নিব। আমি সবগুলো চিকেন কাঠিতে গেঁথে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা প্যানে ফ্রাই করে নিব। তার জন্য আমি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। অবশ্যই সরিষার তেল নিতে হবে, তাহলে পারফেক্ট ফ্লেভার আসবে। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দুঃখিত, আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি। আমি জাস্ট কিছুই করিনি, একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে এর মাঝে এগুলোকে উল্টে পাল্টে 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার হয়েছে। আমার ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন যেই স্মোকি ফ্লেভারটা আসে এই বটি কাবাব থেকে সেটা আমি দিয়ে নিব। তার জন্য আমি চিকেনগুলোকে একটা পাশ করে নিচ্ছি। আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এখন এর মাঝে আমি একটা ফয়েল পেপার বসিয়ে দিচ্ছি। এবার পাশের চুলাতে আমি ছোট ছোট কয়লা গরম করে নিয়েছি। এই কয়লাটা এখন এর মাঝে দিয়ে দিচ্ছি। আমার কাছে বড় সাইজের কয়লা ছিল না, তাই আমি ছোট ছোট কয়লাই গরম করে নিয়েছি। এবার এই গরম কয়লার মাঝে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, নর্মাল সয়াবিন তেলও দিতে পারেন। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। আর ঢাকনার মাঝে যে ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে দিচ্ছি। এত করে মাংসর থেকে একদম সেই স্মোকি ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আমার বটি কাবাবটা রেডি। এবার আমি ফয়েল পেপারটাকে সরিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে আমি একটা একটা করে এগুলোকে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিকেন বটি কাবাব। প্রথমে এখানে আমি একটা বোলে 2টো ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। তবে এভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করতে অনেক সময় লাগে, সেজন্য এখন এটাকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। এভাবে ব্লেন্ড করে নিলে সময়টা অনেক কম লাগে এবং আমি সবসময় এভাবেই কেকটা তৈরি করে থাকি। আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বোলে নিয়ে নিলাম। এখন একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আর চেষ্টা করবেন সবসময় কোকো পাউডারটা খুব ভালো ব্র্যান্ডের নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলে কেকটা অনেক স্মুথ হয়। আমি চাকাগুলোকে একটা চামচ দিয়ে ভেঙে দিচ্ছি। এইবারে বাড়তি অংশটা ফেলে দিব। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আমি আগে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। এখন এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব।
আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমার খুব সুন্দর একটা ব্যাটার আমার রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন। কেকে কিন্তু সবসময় মেজারমেন্টটা ঠিক রাখতে হয়, তা না হলে কেক পারফেক্ট হয় না। এখানে আমি 2 রকম চায়ের কাপ নিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আপনারা চাইলে যে কোনো চায়ের কাপে এই কেকটা তৈরি করতে পারেন। আমি এর মাঝে 1 ফোঁটা করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন একটা ব্রাশের সাহায্যে আমি কাপের গায়ে তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, এতে করে কেকটা সহজে ছুটে আসবে। চায়ের কাপ কিন্তু অনেক পরিমাণ তাপমাত্রা সহ্য করতে পারে, সো এটা ফেটে যাবে এরকম টেনশন করার কোনো কারণ নেই। এখন একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি 1/2 কাপ পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি। অবশ্যই 1/2 কাপ পরিমাণ নেবেন, তার বেশি দিবেন না, কারণ কেকটা নর্মালি ফুলে ডাবল হয়ে যাবে। সো আমি মাপটা ঠিক রাখার জন্য একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। আমি সবগুলো কাপে ব্যাটারটা নিয়ে নিয়েছি। এখন এর উপরে কিছু পরিমাণ কাজু বাদাম ক্রাশ করে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, জাস্ট দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমি ব্যাটারটা 1/2 কাপ নিয়েছি। এখন এগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। এবার প্যানটা আমি চুলাতে বসিয়ে দিলাম। চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে আমি 25 থেকে 30 মিনিট জাল দিয়ে নিব। প্যানের ঢাকনাতে যে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি। প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। দেখুন আমার টুথপিকটা একদম পরিষ্কার, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবং দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবং একটা কেক আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এটা কতটা স্মুথ হয়েছে, অনেক সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এর উপরে চকলেট সিরাপ দিয়ে খেতে পারেন কিংবা নর্মালি এভাবেও খেতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।